ওকে, আমরা আজকে যে টপিকটা আলোচনা করতেছি এটা আহ, মোটামুটি ইম্পর্টেন্ট একটা টপিক। ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ। আমরা যে ফিল্মটা দেখতেছি এখানে রেটিকুলো নডুলার একটা রেটিকুলো নডুলার মানে একটা নেটওয়ার্ক লাইক শ্যাডো, এবং এর সাথে ছোট ছোট অনেক নডুলার শ্যাডো আছে। দুটা মিলে রেটিকুলো নডুলার শ্যাডো। এখন এটার ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসও অনেক আছে, সেটা আমরা পরে দেখব। প্রথমে আমরা যেটা ডিসকাস করতে চাচ্ছি সেটা হচ্ছে ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ। এখন এখানে আহ, শুধু যে লাং ইন্টারস্টিশিয়াম ইনভলভ হয় এটা না, বরং ইন্টারস্টিশিয়াম ছাড়াও এখানে লাং এর প্যারেনকাইমাটা ইনভলভ হতে পারে। এই জন্য এটা আবার ডিফিউজ প্যারেনকাইমাল লাং ডিজিজও বলা হয়। নতুন নাম হচ্ছে ডিফিউজ প্যারেনকাইমাল লাং ডিজিজ। যাই হোক, আমরা আইএলডি বলি অথবা ডিপিএলডি বলি, যেটাই বলি আলটিমেটলি আমরা মোটামুটি কমনলি ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজই বলি। এখন এইখানে যখন কজটা আমরা ডিটারমাইন করতাম বা ডিটেক্ট করতে পারি না, তখন সেটাকে ইডিওপ্যাথিক ইন্টারস্টিশিয়াল নিউমোনিয়া বা আইআইপি বলা হয়। এটা আইএলডির ম্যাক্সিমাম ক্ষেত্রে কজটা আননোন থাকে, সেক্ষেত্রে আইআইপি অথবা ইডিওপ্যাথিক ইন্টারস্টিশিয়াল নিউমোনিয়া। এইটাকে আবার ব্রড হেডিং এ দুইটা ভাগে ভাগ করা হয়, ইউআইপি এবং নন ইউআইপি। ইউআইপি মানে ইউজুয়াল ইন্টারস্টিশিয়াল নিউমোনিয়া, এবং নন ইউআইপি। এখন ইউআইপি এটা হলো সবচেয়ে কমন, এবং তারপরে নন ইউআইপির মধ্যে এনএসআইপি হলো কমন, নন স্পেসিফিক ইন্টারস্টিশিয়াল নিউমোনিয়া। আমাদের মোটামুটি ইউআইপি এবং এনএসআইপি এই দুইটা খুব ইম্পর্টেন্ট নাম, মনে রাখতে হবে। ইউআইপির মধ্যে আবার স্পেশাল নাম হচ্ছে ইডিওপ্যাথিক পালমোনারি ফাইব্রোসিস অথবা আইপিএফ। ইউআইপির মধ্যে আইপিএফ। যখন ইডিওপ্যাথিক হচ্ছে তখন আমাদেরকে আহ, আহ, অবশ্যই দেখতে হবে যে আমার কজ আছে কিনা। যদি আমাদের নোন কজ থাকে সেক্ষেত্রে আমরা ইউআইপি প্যাটার্নটা বলতে পারবো, কিন্তু যদি কজ না জানা থাকে সেক্ষেত্রে ইউআইপি কে আমরা আইপিএফ বা ইডিওপ্যাথিক পালমোনারি ফাইব্রোসিসও বলতে পারবো। তার মানে এখানে গ্রসলি আইএলডি ডিপিএলডি একটা গ্রস আমব্রেলা টার্ম। এর মধ্যে কজ যদি না জানা থাকে সেক্ষেত্রে ইডিওপ্যাথিক ইন্টারস্টিশিয়াল নিউমোনিয়া অথবা আইআইপি। এটা আবার দুই ভাগ, ইউআইপি নন ইউআইপি। ইউআইপির মধ্যে যখন আবার কজটা আমরা ডিটেক্ট করতে পারবো না, তখন এটা আইপিএফ বা ইডিওপ্যাথিক পালমোনারি ফাইব্রোসিস। ইউআইপি প্যাটার্ন, ইউআইপি বা এটা একটা প্যাটার্ন ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজের, যেটা আমরা পরবর্তীতে দেখব। এই প্যাটার্নটা যদি থাকে, ইউআইপির যে প্যাটার্ন, এই প্যাটার্ন থাকলে এটা হলো প্রগনোসিস সবচেয়ে খারাপ। এবং আমাদের ডায়াগনোসিসের একটা গুরুত্বপূর্ণ পার্ট হবে যে আমরা ইউআইপি এবং নন ইউআইপি এই দুইটাকে ক্যাটাগরাইজ করতে পারতেছি কিনা। যদি ইউআইপি হয় তখন ক্লিনিশিয়ানদের একটা হয়তো ব্যাপার থাকবে যে তারা এটার প্রগনোসিস ভালো আশা করবে না। কিন্তু যদি নন ইউআইপি হয় তখন তারা চিন্তা করবে যে এটা ট্রিটমেন্টে একটা ভালো রেসপন্স পাবে, এবং পেশেন্ট কাউন্সিলিং এও এটা একটা গুরুত্বপূর্ণ পার্ট হতে পারে। আমরা একটু আইএলডির যে কিছু কমন নাম আছে সেগুলোর একটু নেমোনিকটা একটু দেখে নেই। ইডিওপ্যাথিক ইন্টারস্টিশিয়াল নিউমোনিয়া যখন আমাদের কজটা আননোন থাকে তখন এটাকে আইএলডি কে ইডিওপ্যাথিক ইন্টারস্টিশিয়াল নিউমোনিয়া বলি আমরা, আইআইপি। এখানে নেমোনিকটা হচ্ছে অল ইডিওপ্যাথিক ক্রনিক লাং ডিজিজেস আর নন স্পেসিফিক্যালি প্যাটার্ন। এখানে ক্রস কয়েকটা নাম দেওয়া আছে যেগুলো খুব গুরুত্বপূর্ণ হতে পারে, এবং আমরা বলছি যে ইউআইপি অথবা আইপিএফ যেটা, এটা সেকেন্ডটা, এবং এনএসআইপি এই দুটা আমরা খুব কমনলি ইউজ করি। তাছাড়া এখানে যে প্রথম নামটা অল এর এ দিয়ে শুরু, অ্যাকিউট ইন্টারস্টিশিয়াল নিউমোনিয়া, এই আইএলডির মধ্যে এটা হচ্ছে একটা অ্যাকিউট প্রসেস, এবং এটা অনলি অ্যাকিউট প্রসেস। এটা ভেরি পোর প্রগনোসিস, এটা যদি হয় প্রগনোসিসটা খুব খারাপ হয়। এবং আমরা যেটা কিছুক্ষণ আগে বললাম ইউআইপি, ইউআইপির মধ্যে যদি আবার আমরা কজটা ডিটেক্ট করতে না পারি তখন কিন্তু এটা আইপিএফ বলতে পারবো, এবং এটার প্রগনোসিসও ভেরি পোর। এর সাথে বাদবাকি যেটা মোটামুটি নন ইউআইপি বা নন আইপিএফ এর মধ্যে ক্রিপ্টোজেনিক অর্গানাইজিং নিউমোনিয়া, এটা হচ্ছে রেসপন্সটা অনেক ভালো থাকে, স্টেরয়েড দিলে খুব ভালো রেসপন্স পাওয়া যায়।
লিম্ফয়েড ইন্টারস্টিশিয়াল নিউমোনিয়া এলআইপি, এটা ফিমেলদের কমন। এটা আবার নেমোনিক একটা দেয়া আছে যে এলআইপি, যেহেতু এটা লিপস্টিক দিয়ে আমরা মনে রাখতে পারি, এটা ফিমেলদের কমন। ডিসগমেটিভ ইন্টারস্টিশিয়াল নিউমোনিয়া ডিআইপি, এটা স্মোকিং এর ক্ষেত্রে কমন। রেসপিরেটরি ব্রঙ্কিওলাইটিস অ্যাসোসিয়েটেড আইএলডি আরবিআইএলডি, এটা স্মোকিং এর সাথে অ্যাসোসিয়েটেড। তার মানে ডিআইপি এবং আরবিআইএলডি এটা দুটা স্মোকিং এর সাথে অ্যাসোসিয়েটেড। এগুলো মনে রাখা খুব টাফ, তারপরেও জাস্ট আমরা একটু দেখি। এনএসআইপি নন স্পেসিফিক ইন্টারস্টিশিয়াল নিউমোনিয়া, এটা হচ্ছে নন ইউআইপি যেটা বা নন আইপিএফ এর মধ্যে সবচেয়ে কমন। ইউআইপি যদি 1 নম্বর ধরি, তাহলে এনএসআইপি আমাদেরকে 2 নম্বর ধরতে হবে। আর একটা হচ্ছে প্লুরোপ্যারেনকাইমাল ফাইব্রোইলাস্টোসিস, এটার প্রগনোসিসও খারাপ বলতেছে এখানে। আহ যদি গ্রসলি বলি, ইউআইপি এবং নন ইউআইপি, ইউআইপির পরে নন ইউআইপির মধ্যে আবার এনএসআইপি, এটা হচ্ছে কমন। এখানে আমরা যে প্রথম ফিল্মটা দেখলাম রেটিকুলো নডিউলার, এখানে ল্যাটারাল ভিউতে আমরা দেখতে পাচ্ছি যে রেটিকুলো নডিউলার অপাসিটিস এবং এটা রেট্রোকার্ডিয়াক রেট্রোস্টেনাল স্পেসেও দেখা যাচ্ছে। এখন আমরা যখন সিটি করব, সিটি করলে আমরা এই প্যাথোলজিটা খুব ভালোভাবে বুঝতে পারবো। এবং আমরা জানি যে লাং ইন্টারস্টিশিয়াল প্যাথোলজি দেখার জন্য আমাদেরকে এইচআরসিটি করতে হয়, আমাদের কন্ট্রাস্ট দেওয়ার খুব দরকার নেই। যদি আমরা আইএলডি সাসপেক্ট করি, ইন্টারস্টিশিয়াল কোনো প্যাথোলজি সাসপেক্ট করি, ম্যাস লেশন না, সেক্ষেত্রে আমাদেরকে কন্ট্রাস্ট ইউজ করার কোনো দরকার নেই। এইচআরসিটি আমরা অ্যাডভাইস করব। এবং এখানে পেশেন্টের ডোজও কম থাকবে যদি অরিজিনালি এইচআরসিটি প্রোটোকল ইউজ করা হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি যেটা, সেটা হচ্ছে ইন্টারেস্ট সেপ্টাল থিকেনিং দেখতে পাচ্ছি, কিছু সিস্টিক স্পেস দেখতে পাচ্ছি, যেগুলো হচ্ছে সাবপ্লুরাল লোকেশনে, পেরিফেরাল এবং সাবপ্লুরাল লোকেশনে দেখতে পাচ্ছি। এবং এই সিস্টিক স্পেস গুলো মাল্টিপল লেয়ারে আছে, সিঙ্গেল লেয়ার না, অনেকগুলো লেয়ার, যেটাকে বলা হয় হানিকম। এখন এই এই ডিস্ট্রিবিউশনটা খুব গুরুত্বপূর্ণ। পেরিফেরাল, বেজাল এবং সাবপ্লুরাল লোকেশনে যদি থাকে এবং যদি হানিকম্বিং থাকে, সেক্ষেত্রে এটা খুব টিপিক্যাল প্যাটার্ন হয়ে যায় ইউআইপির জন্য। এই চারটা আমরা পরে দেখব। এটা একটা ইউআইপি, ইউআইপি কিন্তু একটা প্যাটার্ন। ইউআইপি প্যাটার্নের মধ্যে আমরা বলছি যখন কজটা আননোন থাকবে, তখন এটাকে আমরা আইপিএফ বলতে পারবো, ইডিওপ্যাথিক পালমোনারি ফাইব্রোসিস। এখন আইপিএফ ডায়াগনোসিস করতে গেলে বা যেটা কজ নাই, এটা যদি আমরা বলতে চাই, তাহলে আমাদেরকে প্রথমে কনফার্ম করতে হবে যে এটার এটিওলজিটা নাই। যেমন এটিওলজি হতে পারে একটা ড্রাগ রিলেটেড টক্সিসিটি হতে পারে, এনভায়রনমেন্টাল এক্সপোজারের কারণে হতে পারে, যেমন অ্যাসবেস্টোসিস এক্সপোজার, সিলিকোসিস, এগুলো হতে পারে। এর সাথে কোলাজেন ডিজিজ হতে পারে, যেমন স্ক্লেরোডার্মা বা সিস্টেমিক স্ক্লেরোসিস, এসএলই, রিউমাটয়েড আর্থ্রাইটিস, এগুলো যদি থাকে, সেক্ষেত্রে আমাদের আইপিএফ আর বলতে পারবো না। এবং এই প্যাটার্নটা আমরা এইচআরসিটিতে দেখতে পারি অথবা হিস্টোপ্যাথোলজিতে দেখতে পারি। আমাদের যেহেতু রেডিওলজি, সেহেতু আমরা এইচআরসিটির ব্যাপারটাই ডিল করতেছি এখানে। এবং এই আইএলডি ইউআইপি প্যাটার্ন আমরা যেটা দেখতেছি, এটা হচ্ছে ইউআইপি প্যাটার্ন। এবং যদি কজটা আমরা মানে বলতে পারি যে এখানে কোনো নোন কজ নাই, তখন এটাকে আইপিএফও বলতে পারবো। আইএলডির সাথে কিছু টার্ম আমাদের ইউজ হয়, একটু আমরা একটু দেখে নেই। এখানে যে ছবিগুলো দেখতে পাচ্ছি, এটা যদিও আইএলডির কেস না, তারপরেও আমরা জাস্ট বোঝার জন্য, এখানে একটা টার্ম হচ্ছে গ্রাউন্ড গ্লাস অপাসিটি, আর একটা হচ্ছে কনসোলিডেশন। গ্রাউন্ড গ্লাস অপাসিটি প্রথম দুটা ছবিতে, উপরের দুটো ছবিতে আমরা যেটা দেখতে পাচ্ছি, যে এখানে একটা ডেন্সিটি বাড়বে, কিন্তু আন্ডারলাইং ভেসেল বা ভাস্কুলার মার্কিংটা কিন্তু আমরা ক্লিয়ারলি দেখতে পারবো, তখন এটাকে আমরা গ্রাউন্ড গ্লাস অপাসিটি বলবো। কিন্তু এই গ্রাউন্ড গ্লাস অপাসিটি বা অপাসিটি যদি এমন বেশি হয় যে এর ভেতর দিয়ে ব্রঙ্কো ভাস্কুলার বা বিশেষ করে ভাস্কুলার মার্কিংটা যদি আমরা ডিফারেন্সিয়েট করতে না পারি, তখন আমরা এটাকে কিন্তু কনসলিডেশন বলবো। এই দুটা টার্ম আমাদের মনে রাখতে হবে, যে কখন আমরা গ্রাউন্ড গ্লাস বলবো এবং কখন কনসলিডেশন বলবো। এখানে আমরা ব্রঙ্কিয়াল ট্রি দেখতে পাচ্ছি। একেবারে শেষে যদি দেখি, টার্মিনাল ব্রঙ্কিয়াল, এরপরে রেসপিরেটরি ব্রঙ্কিয়াল শুরু, যেখানে অ্যাকচুয়ালি গ্যাসিয়াস এক্সচেঞ্জ হয়। এখন এই টার্মিনাল ব্রঙ্কিওল তিনটা থেকে পাঁচটা টার্মিনাল ব্রঙ্কিওল সাপ্লাই দেয় হচ্ছে সেকেন্ডারি পালমোনারি লোবিউলকে।
যে আমরা একটু দেখে নিই সেকেন্ডারি পালমোনারি লোবিউল, বা এটা একটা স্ট্রাকচারাল ইউনিট লাংসের। সেখানে সেকেন্ডারি পালমোনারি লোবিউল অথবা জাস্ট পালমোনারি লোবিউল অথবা ফাংশনাল ইউনিট বলা যেতে পারে। এখানে আমরা যদি দেখি, এখানে যে টার্মিনাল ব্রঙ্কিউল ছিল এটা 3টা থেকে 5টা, আবার কোথাও কোথাও অনেক বেশি রেঞ্জ আছে, 3টা থেকে 30টা টার্মিনাল ব্রঙ্কিউল সাপ্লাই পায়। এবং প্রত্যেকটা টার্মিনাল ব্রঙ্কিউলের সাথে আবার এক একটা করে অ্যাসাইনাই থাকে। এই অ্যাসাইনাই গুলো তার মানে 3টা থেকে 5টা অথবা 3টা থেকে 30টা অ্যাসাইনাই থাকবে। এগুলো খুব গুরুত্বপূর্ণ না। আমরা যদি স্ট্রাকচারটা দেখি, চারিদিকে একটা সেপ্টাম আছে, এটা যেটা ইন্টারলোবিউলার সেপ্টাম। এই আইএলডি তে এই সেপ্টামটা থিকেনিং হয়, এটা একটা গুরুত্বপূর্ণ পার্ট। এবং এই পার্ট সেপ্টামের ভিতর দিয়ে লিমফ্যাটিক্স গুলো থাকে, এবং লিমফ্যাটিক্স গুলো আবার সেন্টারেও থাকে, সেন্ট্রাল পার্টেও থাকে। আমরা যদি দেখি যে যে ব্রঙ্কিওল বা ব্রঙ্কোভাস্কুলার যে সাপ্লাই আছে সেন্টারে, এইখানে লিমফ্যাটিক্স আছে এবং পেরিফেরিতে আছে। তার মানে লিমফ্যাটিক্সটা দুই জায়গায় আছে, একেবারে সেপ্টাম বরাবর, এবং আরেকটা আছে সেন্ট্রাল পার্টে। তার মানে যদি লিমফ্যাটিক কোনো প্যাথোলজি হয় তাহলে কিন্তু এই সেপ্টামেও পাবো এবং সেন্ট্রাল পার্টেও পাবো। এটা একটু আমরা দেখলাম, এবং এটার মেজারমেন্ট মোটামুটি 5 থেকে 25 মিলিমিটারের মতো হয় পুরো পালমোনারি লোবিউলটা। এখন আমরা যদি দেখি যে যখন সেপ্টামটা থিকেনিং হবে তখন কিরকম দেখা যাবে, এরকম একটা পার্ট যদি আমরা দেখি, যদি সেকেন্ডারি লোবিউল ধরি, তাহলে এটা সেন্ট্রাল পার্ট এবং এই পেরিফেরিতে ইন্টারলোবিউলার সেপ্টামটা থিকেনিং। ইন্টার এবং ইন্ট্রালোবিউলার কিছু সেপ্টাম থাকতে পারে, সেগুলোও থিকেনিং হতে পারে, এবং লাংসের একেবারে পেরিফেরিতেও এই সেপ্টামটা থাকে, যেগুলো ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজে থিকেনিং হতে পারে, ফাইব্রোসিস হতে পারে। এবং সেন্ট্রাল পার্টে আমরা বললাম যে কিছু লিমফ্যাটিক্স থাকে, ভাস্কুলার ভাস্কুলার চ্যানেল থাকে সেন্ট্রাল পার্টে, সেগুলো কিন্তু লিমফ্যাটিক্স যেহেতু থাকে এখানেও কোনো লিমফ্যাটিক যদি কোনো কারণে অ্যাফেক্টেড হয়, সেটা কিন্তু সেন্ট্রাল পার্টেও এটার ইফেক্ট পড়বে। এখন আমরা সেপ্টাল থিকেনিংটা যদি দেখি, সেপ্টাল থিকেনিং আবার গ্রসলি দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে স্মুথ বা সিমেট্রিক্যাল, এবং নডিউলার এবং অ্যাসিমেট্রিক্যাল। স্মুথটা সাধারণত যদি ইডেমা হয়, পালমোনারি ইডেমা হয়, সেক্ষেত্রে এই প্যাটার্নে সেপ্টাল থিকেনিংটা হয়। আর যদি নডিউলার হয়, অ্যাসিমেট্রিক হয়, সেক্ষেত্রে সাধারণত নিওপ্লাজম, বিশেষ করে যদি নিওপ্লাস্টিক কোনো কজে লিমফ্যাটিক্সটা অ্যাফেক্টেড হয়, যেমন লিমফ্যানজাইটিস কার্সিনোমাটোসিস, সেক্ষেত্রে কিন্তু এইরকম প্যাটার্নে নডিউলার প্যাটার্নে সেপ্টাল থিকেনিংটা হতে পারে। আরেকটা আমরা দেখলাম যে নোডিউলার প্যাটার্ন, রেটিকুলো নোডিউলার, এই নোডিউলস গুলো আবার আহ, বিভিন্ন প্যাটার্নে থাকতে পারে। একটা হচ্ছে পেরিলিমফ্যাটিক, আমরা যেটা দেখলাম যে সেপ্টাম বরাবর হবে, যেহেতু লাংসের পেরিফেরিতে সেপ্টামের পার্ট থাকে, তার মানে এই সেপ্টাম বরাবর পেরিফেরিতেও হবে। এবং লিমফ্যাটিক চ্যানেলটা ভাস্কুলার ট্রির সাথে কিন্তু কারেসপন্ডস করে। সো ব্রঙ্কোভাস্কুলার বান্ডল বরাবরও কিন্তু এই পেরিলিমফ্যাটিক যদি কোনো কজে নডুলারিটি আসে, সেক্ষেত্রে ব্রঙ্কোভাস্কুলার বান্ডল বরাবরও নডুলারিটি চলে আসবে। সেটা হতে পারে লিমফ্যানজাইটিস কার্সিনোমাটোসিস, সেটাতে হতে পারে সার্কোইডোসিস, সিলিকোসিস, এগুলোতে সাধারণত এই প্যাটার্নে পেরিলিমফ্যাটিক প্যাটার্নে হয়। আর একটা আছে র্যান্ডম, যে কোনো জায়গায় আছে, এরকম হতে পারে মিলিয়ারি টিবি, মিলিয়ারি মেটাস্টাসিস বা ফাঙ্গাল ইনফেকশনে এই র্যান্ডম প্যাটার্নটা আসতে পারে। আর সেন্ট্রিলোবিউলার, একেবারে লোবিউলার সেন্ট্রাল পার্টে যদি হয়, সেক্ষেত্রে ইনফেকশন, হাইপার সেন্সিটিভিটি নিউমোনাইটিস, এবং আমরা যেটা বললাম যে যেহেতু লিমফ্যাটিক্স এর পার্ট সেন্ট্রালেও থাকে, সেহেতু লিমফ্যাটিক স্প্লিট যদি হয়, সেক্ষেত্রেও কিন্তু সেন্ট্রিলোবিউলারও হতে পারে। যাই হোক, আমরা জাস্ট প্যাটার্নটা দেখি, এত হয়তো মনে রাখা সম্ভব না, আমি নিজেও মনে রাখতে পারি না, তাও চেষ্টা করতেছি, দেখতেছি যদি পরবর্তীতে কাজে লাগে। আমরা তার মানে আমরা এখানে দেখলাম যে নডিউল গুলো বিভিন্ন প্যাটার্নে ডিস্ট্রিবিউট থাকতে পারে, পেরিলিমফ্যাটিক হতে পারে, সেন্ট্রিলোবিউলার হতে পারে, এবং র্যান্ডম হতে পারে। র্যান্ডমটা হচ্ছে টিবিতে হতে পারে, মেটসে হতে পারে, এটা গুরুত্বপূর্ণ, টিবি, মেটস। এবং পেরিলিমফ্যাটিক, যেটা পেরিলিমফ্যাটিকটা লিমফ্যানজাইটিস কার্সিনোমাটোসা, সেটাতে কিন্তু পেরিলিমফ্যাটিক হতে পারে।
এবং সেন্ট্রিলোবিউলারও হতে পারে, যেহেতু লোবিউলের সেন্ট্রাল পার্টেও লিম্ফ্যাটিক চ্যানেল থাকে। এরপরে খুবই গুরুত্বপূর্ণ একটা টার্ম, যেটা হচ্ছে হানিকম্বিং। হানিকম্বিং, আমরা যখন হানিকম্বিং দেখি তখন আমরা একেবারেই কনফার্ম বলে দিই যে এটা হলো ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ, এবং স্পেসিফিক্যালি ইউআইপি প্যাটার্নটাই চিন্তা করি। এখন এরকম সিস্টিক লেশন এমফাইসেমাতেও হইতে পারে। আমরা এর আগে দেখছি যে এমফাইসেমা কিন্তু আবার প্যারাসেপ্টাল হতে পারে, তারপরে প্যানলোবিউলার, পুরা লোবিউল জুড়ে হতে পারে, সেন্ট্রিলোবিউলারও হতে পারে। এমফাইসেমার ক্লাসিফিকেশনও কিছুটা এরকমই, কিন্তু সেই এমফাইসেমাতে যে প্যারাসেপ্টাল এমফাইসেমা হয় সেখানে সিস্টিক লেশনের রোটা একটা সিঙ্গেল রো থাকে, এবং হানিকমিং এর ক্ষেত্রে এখানে অনেকগুলো রো থাকে, 2, 3 বা তার চেয়ে বেশি রোতে এই সিস্টিক লেশন বা বাবলস গুলো ডিস্ট্রিবিউটেড থাকে, তখন আমরা এটাকে হানিকম্বিং বলি। এবং হানিকম্বিং থাকলে বললাম যেটা, যে আমরা ইউআইপি প্যাটার্নটা অনেক বেশি চিন্তা করি। এখন আমরা যদি দেখি এখানে রেটিকুলার সেপ্টাল থিকেনিং আছে, তারপরে ব্রঙ্কোভাস্কুলার বান্ডল গুলো বরাবর থিকেনিং আছে, এবং পেরিফেরাল বেজাল কিছুটা প্রিডোমিনেন্স আছে, এবং হানিকম্বিং আছে। এখানে হানিকম্বিং আছে। এখন সেক্ষেত্রে আমরা এটাকে ইউআইপি প্যাটার্নটা বেশি বলবো। এখন যদি কজ আননোন থাকে, আইপিএফ বলতে পারবো। এখানে হানিকম্বিংটা ওই একই পেশেন্টের হানিকম্বিংটা খুব ভালো বোঝা যাচ্ছে। আহ উপরের দিকে একটু কম, পেরিফেরিতে বেশি আছে, বেজালেও বেশি মনে হচ্ছে। এখানে খুব ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে পেরিফেরাল পার্টে হানিকম্বিংটা একেবারে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে, যেটা ইউআইপি প্যাটার্নটা আমরা বলতে পারবো এখান থেকে। ওকে, এখানে একই পেশেন্টের একটা স্পেশাল ছবি, যেটা এমআইপি। এমআইপি সাধারণত আমরা বলি অ্যাঞ্জিওগ্রামের ক্ষেত্রে ম্যাক্সিমাম ইন্টেন্সিটি প্রজেকশন, কিন্তু যখন এমটা ছোট হাতের হয় তখন এটা মিনিমাল ইন্টেন্সিটি প্রজেকশন বলে, এবং এইটার ক্ষেত্রে সেটা করা হচ্ছে। সেটা হচ্ছে যে আমরা যখন ভেসেল দেখি তখন একটা ব্রাইট ভেসেল দেখতে পছন্দ করি, যখন আমরা লাংস দেখতে চাচ্ছি তখন আবার এখানে ডার্ক পার্টটা এখানে হাইলাইট করা হচ্ছে, তখন মিনিমাল ইন্টেন্সিটি প্রজেকশন। এটারও অ্যাপ্লিকেশন রেডিওলজিতে আছে, যদিও আমরা এটা খুব একটা ইউজ করি না। মিনিমাল ইন্টেন্সিটি প্রজেকশন জাস্ট একটা ছবি দেখানোর জন্য রাখা। এখন এনএস ইউআইপিটা আমরা দেখলাম। এরপরে নন ইউআইপি প্যাটার্ন। নন ইউআইপি প্যাটার্নটা আমরা এখানে দেখতে পাচ্ছি যে আগের যেই লেশন গুলো ছিল সেটা পেরিফেরাল ছিল, এটাও কিছুটা পেরিফেরাল আছে, কিন্তু সাবপ্লুরাল যে লোকেশনটা এখানে স্পেয়ার করে গেছে, সাবপ্লুরাল লোকেশনটা স্পেয়ার করছে, এবং এটা একটা গুরুত্বপূর্ণ ফাইন্ডিং, যেটা এনএসআইপি এর ক্ষেত্রে হয়। নন ইউআইপি, তার মধ্যে এনএসআইপি। এখানেও হানিকম্বিং আছে, কিন্তু হানিকম্বিংটা এনএসআইপি তে খুবই কম হয়, একেবারে হালকা টাইপের হানিকম্বিং হতে পারে। পেরিফেরাল বেজাল ডোমিনেন্স থাকে, কিন্তু গুরুত্বপূর্ণ হচ্ছে সাবপ্লুরাল স্পেয়ারিং থাকে এনএসআইপি তে। এটা একটা এনএসআইপি প্যাটার্নে আছে, এবং এই কেসটা ছিল স্ক্লেরোডার্মা বা সিস্টেমিক স্ক্লেরোসিস। এটা একটা গুরুত্বপূর্ণ কারণ হতে পারে, যেটা আমরা বললাম ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ আসতে পারে। এখানে যদি দেখি, এখানে আমরা কিছু আগে যেরকম ফাইন্ডিং পাচ্ছিলাম তার চেয়ে কিছু অন্যরকম ফাইন্ডিং পাচ্ছি। যেমন এখানে গ্রাউন্ড গ্লাস অপাসিটি পাচ্ছি পুরো এতে, যেখানে আমরা ভাস্কুলার মার্কিংটা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে গ্রাউন্ড গ্লাস অপাসিটি এই পার্টটাতে, কিন্তু যখন আমরা কিছু কিছু জায়গায় ভাস্কুলার মার্কিং দেখতে পাচ্ছি না, তখন এই পার্টগুলোকে আমরা কিন্তু আবার কনসলিডেশন বলবো, যেটা নন ইউআইপি প্যাটার্নে থাকে। কনসলিডেশন, গ্রাউন্ড গ্লাস অপাসিটি, এবং এটা এখানেও একই পেশেন্টের আমরা যে ডিস্ট্রিবিউশনটা বলছিলাম, এই ডিস্ট্রিবিউশনটা আবার এখানে কিছুটা যদিও বেজাল, কিন্তু উপরের দিকেও বেশ ভালো রকম ইনভলভমেন্ট আছে। ডিফিউজ ইনভলভমেন্ট হতে পারে। ডিফিউজ ইনভলভমেন্ট যদি হয় সেক্ষেত্রে আবার কিন্তু নন ইউআইপি হওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে। এটাও ওই একই পেশেন্টের নন ইউআইপি, এটা একই পেশেন্টের স্ক্লেরোডার্মার একটা কেস, এনএসআইপি ছিল এটা। এখন আমরা যদি একটু ক্যাটাগরাইজ করতে চাই যে ইউজুয়াল ইন্টারস্টিশিয়াল নিউমোনিয়াকে, তাহলে একটা টিপিক্যাল
ইউআইপিসিটি প্যাটার্ন, এইচএফসিটি ফিচার অনুযায়ী এটা করতেছি আমরা। টিপিক্যাল ইউআইপিসিটি প্যাটার্ন, প্রবাবলি ইউআইপিসিটি প্যাটার্ন, ইনডিটারমিনেট ইউআইপি এবং নন আইপিএফ অথবা নন ইউআইপি। এখন যদি টিপিক্যাল হয় তাহলে আমরা যেটা দেখলাম একটু আগে সেগুলোই এখানে বেসাল প্রিডোমিনেন্স থাকবে, সাবপ্লুরাল ইনভলভমেন্ট থাকবে, সাবপ্লুরাল রেটিকুলেশন থাকবে উইথ পেরিফেরাল ট্র্যাকশন, ব্রঙ্কিয়েকটাসিস, ব্রঙ্কিওলেকটাসিস। ব্রঙ্কিওল যদি ডাইলেটেড হয় তাহলে সেটা ব্রঙ্কিওলেকটাসিস এবং ব্রঙ্কাই যদি ডাইলেটেড হয় সেটা ব্রঙ্কিয়েকটাসিস। যাই হোক, ট্র্যাকশন, ব্রঙ্কিয়েকটাসিস, ব্রঙ্কিওলেকটাসিস হবে পেরিফেরাল পার্টে। এবং টিপিক্যাল যেটা ইউআইপি প্যাটার্ন সেটা কিন্তু এই তো লাস্টের দিকে হানিকম্বিং প্রেজেন্ট। এবং এর সাথে যে অন্যান্য ফিচার যেটা নন আইপিএফ এ, যেমন এখানে কনসলিডেশন থাকতে পারে, প্রমিনেন্স, তারপরে প্রমিনেন্ট গ্রাউন্ড গ্লাস অপাসিটি থাকতে পারে, মোজাইক অ্যাটেনুয়েশন থাকে, মাল্টিপল নোডিউল সিস্ট এগুলো থাকতে পারে। এই ফিচার গুলো যদি অ্যাবসেন্ট থাকে তাহলে আমরা টিপিক্যাল বলবো। এবং এই টিপিক্যাল প্যাটার্নের মধ্যে শুধুমাত্র হানিকম্বিংটা যদি অ্যাবসেন্ট থাকে, বাদ বাকি সব একই রকম, সেক্ষেত্রে প্রবাবলি ইউআইপি বলবো। এবং যদি এই সিটি প্যাটার্নটা আমাদের যে বেজাল পেরিফেরাল প্রিডোমিনেন্স ছিল সেটা যদি না হয়ে যদি ভেরিয়েবল হয় বা ডিফিউজ টাইপের ইনভলভমেন্ট হয়, এর সাথে যদি ফাইব্রোসিস বা যে আমাদের রেটিকুলেশন, পেরিফেরাল সাবপ্লুরাল রেটিকুলেশন, ট্রাকশন, ব্রঙ্কিয়েকটাসিস এগুলো যদি না থাকে, ফাইব্রোসিসের ফিচারগুলো যদি বেশি আসে, সেক্ষেত্রে আমরা কিন্তু ইনডিটারমিনেট বলবো। এবং নন ইউআইপি বা নন আইপিএফ তখনই বলবো যখন দেখা যাচ্ছে যে আপার এবং মিড জোনে প্রিডোমিনেন্স থাকবে, সাবপ্লুরালটা স্পেয়ারিং হবে, পেরিব্রঙ্কোভাস্কুলার প্রিডোমিনেন্স হবে এবং কনসলিডেশন, গ্রাউন্ড গ্লাস অপাসিটি, অনেক বেশি নোডিউল সিস্ট ফরমেশন হবে, মোজাইক অ্যাটেনুয়েশন হবে, এগুলো যদি থাকে তখন আমরা এটাকে নন আইপিএফ বলবো। এর মধ্যে নন আইপিএফ এর মধ্যে আবার এনএসআইপি মোস্ট কমন, কিন্তু এনএসআইপি তে আবার যদিও আপার এবং মিড প্রিডোমিনেন্স লেখা আছে নন আইপিএফ এ, কিন্তু এনএসআইপি তে কিন্তু আবার সিমেট্রিক্যাল বেসাল প্রিডোমিনেন্স থাকে, পেরিফেরাল প্রিডোমিনেন্স থাকে, কিন্তু এই তো সেকেন্ড পয়েন্ট যেটা সাবপ্লুরাল স্পেয়ারিংটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যেটা আমাদের সাবপ্লুরাল ইনভলভমেন্টটা টিপিক্যাল বা প্রবাবলি ইউআইপির মধ্যে বেশি থাকে। আর হানিকম্বিংটা কিন্তু যদিও নন আইপিএফ এর মধ্যে লেখা নাই, কিন্তু হানিকম্বিংও এনএসআইপি তে থাকতে পারে, যদিও সেটা খুবই হালকা টাইপের হানিকম্বিং হয়। আলটিমেটলি আমাদের এখানে মেইন টার্গেট থাকবে যে আমরা ইউআইপি এবং নন ইউআইপি বা নন আইপিএফ টা আলাদা করতে পারতেছি কিনা। যদি আমরা ইউআইপি বলি, ইউআইপি প্যাটার্ন বলি, তাহলে কিন্তু প্রগনোসিস খারাপ। এবং নন ইউআইপি অথবা নন আইপিএফ অথবা এনএসআইপি যেইভাবেই যাই ওইদিকে যদি থাকি, সেক্ষেত্রে আমাদের প্রগনোসিস বা ট্রিটমেন্ট রেসপন্সটা ভালো আশা করব। এরপরে আমরা একটু দেখতে চাচ্ছি যে রেটিকুলোনোডুলার শ্যাডোটা আর কোথায় কোথায় হতে পারে। একটা তো আমরা দেখলাম ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ, সেটা তো আছে। এর সাথে আমরা এর আগে যে ডিসকাশন করছি সার্কোইডোসিস, আমরা এখানে সার্কোইডোসিসের একটা ফিল্ম দেখতে পাচ্ছি। এখানে বাইলেটারাল লিম্ফ্যাডিনোপ্যাথি আছে এবং লাংস এ রেটিকুলোনোডুলার আপার এবং মিড জোন প্রিডোমিনেন্স পাচ্ছি শ্যাডোটা। লিম্ফ্যাডিনোপ্যাথি একটা গুরুত্বপূর্ণ কারণ এবং সার্কোইডোসিস একটা গুরুত্বপূর্ণ ডিফারেন্সিয়াল হচ্ছে রেটিকুলোনোডুলার শ্যাডো। ওইটার থেকে এটার পার্থক্য হচ্ছে এখানে লিম্ফ নোড একটা গুরুত্বপূর্ণ ফাইন্ডিং এবং আপার এবং মিড জোন প্রিডোমিনেন্স একটা গুরুত্বপূর্ণ ফাইন্ডিং। এবং যখন এটা অ্যাডভান্স স্টেজে যাবে তখন অনেক বেশি ফাইব্রোটিক চেঞ্জ থাকে। এরপরে আমাদের এর আগের ডিসকাশনে ছিল নিউমোকোনিয়াসিস, সিলিকোসিস, ওলওয়ার্কার্স নিউমোকোনিয়াসিস, যেটাতে প্রথমে কিন্তু হালকা রেটিকুলোনোডুলার আসবে, পরবর্তীতে আস্তে আস্তে এগুলো একটার সাথে আরেকটা লেগে কনফ্লুয়েন্ট শ্যাডো তৈরি হবে এবং আস্তে আস্তে অনেক বেশি ফাইব্রোসিস হবে, ম্যাসিভ প্রোগ্রেসিভ ফাইব্রোসিস, যেটা শেষের দিকে পাওয়া যাবে। সিলিকোসিস, কোলোরাকাস নিউমোকোনিয়াসিস, এটা অনেক দিন ধরে যখন ডাস্ট অথবা সিলিকা অথবা ফাইব্রাস এজেন্টের সাথে এক্সপোজার হয় তখন হয়।
এবং অনেক দিন মোটামুটি 10, 15, 20 বছর পরে এই ফাইন্ডিংস গুলো পাওয়া যায়। কোলোরাকাস নিউমোকনিওসিসে ক্যালসিফিকেশন ক্যাভিটেশনটা কম্পারেটিভলি বেশি হয়। আহ, আরেকটা আছে অ্যাসবেস্টোসিস, যেখানে মেইনলি প্লুরাটা ইনভলভমেন্ট বেশি হয়, প্লুরাল ক্যালসিফিকেশন, প্লুরাল থিকেনিং বেশি হয়, ডিফিউশন তো হতে পারে, এবং সাথে লাংসের মধ্যেও সেপ্টাল থিকেনিং বা রেটিকুলার নডুলার শ্যাডো আসতে পারে অ্যাসবেস্টোসিসের ক্ষেত্রে। এর সাথে আমাদের আরেকটা রেটিকুলার নডুলার শ্যাডো ডিফারেন্সিয়াল হচ্ছে পালমোনারি ইডেমা। পালমোনারি ইডেমা কার্ডিওজেনিক নন কার্ডিওজেনিক বিভিন্ন ভাবেই হতে পারে, তবে এখানে তো রেটিকুলার নডুলার শ্যাডো আমরা দেখতে পাচ্ছি। খুব গুরুত্বপূর্ণ হচ্ছে কার্লি এ লাইন, যেটা উপরের দিকে থাকে, এখানে খুব বোঝা যাচ্ছে না, তবে কার্লি বি লাইন এখানে বোঝা যাচ্ছে, যেটা ব্যাজাল রিজনের দিকে থাকে। বি ফর ব্যাজাল চিন্তা করতে পারি, এ ফর অ্যাপেক্স। উপরের দিকে থাকে যেই লিনিয়ার শ্যাডো উপরের দিকে হাইলার বরাবর থাকে, এবং বি লাইন হচ্ছে ব্যাজাল রিজনে থাকে, প্লুরার সাথে পারপেন্ডিকুলার থাকে। এই বি লাইন এ লাইন ইন্ডিকেট করে যে এখানে ইডেমা আছে। পেরিহাইলার হ্যাজিনেস থাকতে পারে। আহ তারপরে অ্যালভিওলার ইডেমা যদি ডেভেলপ করে তখন ব্যাট উইং অ্যাপিয়ারেন্স চলে আসে। এখানে দুই ধরনেরই যদিও আছে, ব্যাট উইংসটা ওরকম বোঝা যাচ্ছে না, তবে এবার ডিফিউজ প্যাটার্নে আছে। এরপরে আর একটা গুরুত্বপূর্ণ ডিফারেন্সিয়াল হচ্ছে লিম্ফ্যানজাইটিস কার্সিনোমাটোসা। এখন লিম্ফ্যানজাইটিস কার্সিনোমাটোসাতে তো আমরা যে সেপ্টাম বা লিম্ফ্যাটিক্স চ্যানেল বরাবর এখানে টিউমারটা স্প্রেড করবে, বা সরি, টিউমার স্প্রেড করবে না, কোনো কারণে সেটা লিম্ফ্যাটিক্সকে অবস্ট্রাকশন করবে, আলটিমেটলি সেপ্টাম গুলো থিকেনিং হবে। আহ, এই সিটি সরি এক্সরেটা যদি দেখি, এখানে আমরা ছবিটা অত ক্লিয়ার না, তবে বেজাল রিজনে রেটিকুলার নডিউলারটা রাইট সাইডে একটু বোঝা যাচ্ছে, কিছু বি লাইনও দেখা যাচ্ছে, সেপ্টাল থিকেনিং। ল্যাটারাল ভিউতে কিছু নডিউলারিটিটা ভালো বুঝতে পারতেছি। সিটি যদি করি তাহলে আমরা কিন্তু এখানে মোটামুটি ভালোভাবে বুঝতে পারতেছি যে ইন্টারলোবুলার সেপ্টাল থিকেন হয়ে আছে, এবং এই থিকেনিংটা যদি আমরা ক্যারেক্টারাইজ করি, একেবারে স্মুথ থিকেনিং যদি হয় তাহলে তো ইডেমা চিন্তা করি, কিন্তু যদি থিকেনিংটা নডিউলার হয় কিছু কিছু জায়গায়, এই সেপ্টামটা থিকেনিংটা কিছু থিন আছে কিছু জায়গায় ঠিক, এরকম যদি নডিউলারিটি থাকে তাহলে একটা হচ্ছে লিম্ফ্যানজাইটিস কার্সিনোমাটোসা হওয়ার সম্ভাবনা থাকবে। লিম্ফ্যানজাইটিস কার্সিনোমাটোসা সাধারণত বাইল্যাটারাল হয়, তবে যদি লাংস এর কারণে হয় অথবা ব্রেস্ট প্যাথোলজি থেকে হয়, ব্রেস্ট কার্সিনোমা থেকে হয়, সেক্ষেত্রে ইউনিল্যাটারালও হতে পারে। এটা যদি দেখি, এখানে আমরা দেখতে পাচ্ছি সেপ্টাম কিছু কিছু জায়গায় থিকেনিংটা অনেক বেশি, তার মানে নডিউলার থিকেনিং আছে। এটা আমরা আবার দেখতেছি যে স্ক্লেরোডার্মার একটা কেস দেওয়া হচ্ছে। স্ক্লেরোডার্মাতে রেটিকুলার নডুলার শ্যাডো আসে, যেটা কোলাজেন ডিজিজ, এসএলই, রুমাটয়েড আর্থ্রাইটিস, ডার্মাটোমায়োসাইটিস, স্ক্লেরোডার্মা বা সিস্টেমিক স্ক্লেরোসিস, এগুলোতে এরকম রেটিকুলার নডুলার শ্যাডো আসতে পারে বা আইএলডি হতে পারে। এবং আমরা এর আগেও বলছি যে এনএসআইপি প্যাটার্নটা এটা স্ক্লেরোডার্মা বা কোলাজেন ডিজিজগুলোতে নন ইউআইপি প্যাটার্নই বেশি হয়, এবং এটা একটা এনএসআইপি প্যাটার্নে আছে। আহ, এটা অনেক বেশি প্রমিনেন্ট। ইন্টারলোবিউলার সেপ্টাল থিকেনিং আছে, ট্রাকশন ব্রঙ্কিয়েক্টাসিস আছে, তবে যেটা আমরা টিপিক্যাল ইউআইপি প্যাটার্নে দেখছি যে ট্রাকশন ব্রঙ্কিয়েক্টাসিস ব্রঙ্কিওলেক্টাসিস যেগুলো পেরিফেরির দিকে বেশি হয়, সেটা না হয় বরং এটা মনে হচ্ছে যে সেন্টারের দিকে একটু বেশি। এবং কাছে থেকে যদি দেখি যে সাবপ্লুরাল যে স্পেসটা, সাবপ্লুরাল লোকেশনে কম্পারেটিভলি ইনভলভমেন্টটা কম, বরং সাবপ্লুরাল লোকেশনটা স্পেয়ার করে তার ঠিক পরে চেঞ্জটা বেশি আসছে। কিছুটা হানিকম্বিং আছে, তবে খুব প্রমিনেন্ট না এনএসআইপি তে যেটা হয়। এবং স্ক্লেরোডার্মা একটা সিস্টেমিক ডিজিজ, এখানে অনেকগুলো সিস্টেম ইনভলভমেন্ট হয়। এখানে আমরা অ্যাক্রোঅস্টিওলাইসিস যদি দেখি, টার্মিনাল টাফটা রিজর্পশন হয়ে গেছে, এবং ফিঙ্গার টিপ গুলোতে আমরা সাবটিস্যুতে ক্যালসিফিকেশন দেখতে পাচ্ছি। সাবটিস্যু ক্যালসিফিকেশন একটা গুরুত্বপূর্ণ ফাইন্ডিং স্ক্লেরোডার্মা। তারপরে অ্যাক্রোঅস্টিওলাইসিস একটা গুরুত্বপূর্ণ ফাইন্ডিং স্ক্লেরোডার্মার জন্য। এটাও স্ক্লেরোডার্মা, সাবটিস্যুতে ক্যালসিফিকেশন, এখানেও সাবটিস্যুতে ক্যালসিফিকেশন।
স্ক্লেরোডার্মার কিছু ফিল্ম ইম্পর্টেন্ট, যেমন ইসোফেগাসের কিছু ইসোফেগাস ইন্টেস্টাইন। আমরা যদি এখানে দেখি ইন্টেস্টাইনের এই পার্টটা যদি দেখি, এখানে যে মিউকোসাল ফোর বা ভলভুলিক অনিভেন্টিস যেটা, এটা একেবারে ইভেনলি ডিস্ট্রিবিউটেড মনে হচ্ছে, সাধারণত এরকম ভাবে থাকে না। এবং বাউলটা ডায়ালেটেড মনে হচ্ছে, যেটাকে হাইট বাউন্ড বাউল সাইন বলে। স্ট্যাক অফ কয়েন, স্ট্যাক অফ কয়েন সাইনটা কিছুটা এইরকমই, অনেক সময় ইন্টারচেঞ্জেবলি ইউজ করা হয়। আহ, কিন্তু স্ট্যাক অফ কয়েনদের ক্ষেত্রে যেটা হয় যে এই ভলভলিক কনিভেন্টিস বা সার্কুলার ফোল্ড, এই ফোল্ডটা থিকেনিং হয়। আর স্ক্লেরোডার্মার ক্ষেত্রে ফোল্ডটা থিকেনিং থাকে না, নর্মাল থিকনেসই থাকে, কিন্তু এটা বাউলটা ডায়ালেটেড হয় এবং ইভেনলি ডিস্ট্রিবিউটেড থাকে। এটা হচ্ছে হাইট বাউন্ড বাউল সাইন। আর স্ট্যাক অফ কয়েন সাইন এটা সাধারণত থিকেনিং হয়, সেক্ষেত্রে ইন্ট্রামুরাল হেমোরেজের ক্ষেত্রে এরকম একটা হতে পারে, তবে এটার ক্ষেত্রে আমরা হাইট বাউন্ড বাউল সাইন বলি। এটা কাছে থেকে দেখলে, এটা কাছে থেকে দেখতেছি আমরা। এবং ইসোফেগাসের ক্ষেত্রে যেটা হয়, এখানে যেহেতু কোলাজেন ডিজিজ, এখানে মাসেল লেয়ারটা ইনভলভ হয়, মাসেল লেয়ারটা নষ্ট হয়ে যায়, টোন নষ্ট হয়ে যায়, লোয়ার পার্টটা ডায়ালেটেড হয়ে যায়, যাকে প্যাটুলাস গ্যাস্ট্রোইসোফেজিয়াল জাংশন। আমরা নর্মালি এত ডায়ালেটেড পার্ট দেখি না, কিছুটা শর্টেনিংও হয়, এবং এখান থেকে এটার জন্য আবার গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্সও হইতে পারে। এবং পরবর্তীতে যেহেতু টোনটা নষ্ট হয়ে যায়, পরবর্তীতে কিন্তু এখানে রিফ্লাক্স ইসোফেজাইটিস হতে পারে, স্ট্রিকচার হতে পারে পরবর্তীতে, কিন্তু আর্লি স্টেজে এরকম ডায়ালেটেড হবে, যেটাকে প্যাটুলাস গ্যাস্ট্রো ইসোফেজিয়াল জাংশন বলা হয়। এবং একইভাবে ডায়ালেশন কিন্তু আমরা যেটা দেখলাম ইন্টেস্টাইনেও হচ্ছে, সেটা একই কারণে, যেহেতু মাসেল লেয়ারটা ওখানে ইনভলভ হয়ে যায়। এর আগে আমরা সিস্টিক লাং ডিজিজ দেখছি। সিস্টিক লাং ডিজিজের মধ্যে লিম্ফ্যাঞ্জিওলিওমায়োমাটোসিস, যেটা প্রথমটা, লিম্ফোসাইটিক ইন্টারস্টিশিয়াল নিউমোনিয়া এবং ল্যাঙ্গারেনসেল হিস্টোসাইটিস, এগুলো সিস্টিক লাং ডিজিজ। আমরা এখানে বিভিন্ন ধরনের সিস্ট পাই। লিম্ফ্যাঞ্জিওলিওমায়োমাটোসিস এখানে বাইল্যাটারাল থাকে, সিমেট্রিক্যালি মোটামুটি ডিস্ট্রিবিউটেড থাকে, এলআইপি তে এখানে গ্রাউন্ড গ্লাস অপাসিটি থাকে, সিস্টের পরিমাণটা কম থাকে। ল্যাঙ্গারেনসেল হিস্টোসাইটোসিসে নোডিউল থাকে, পরবর্তীতে এই নোডিউলগুলো আস্তে আস্তে সিস্টে পরিণত হয়, এবং এটা বিভিন্ন সাইজ শেপের সিস্ট থাকে, বেজাল স্পেয়ারিং থাকে। এই সিস্টিক লাং ডিজিজ গুলো রেটিকুলো নডিউলার শ্যাডো হিসেবে প্রেজেন্ট করতে পারে। এটা যদি আমরা দেখি, এখানে রেটিকুলো নডুলার শ্যাডো দেখতে পাচ্ছি, সিটি করলে আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক বেশি সিস্টিক লেশন আছে, বাইল্যাটারালি সিমেট্রিক্যালি ডিস্ট্রিবিউটেড। লিম্ফ্যাঞ্জিওলিওমায়োমাটোসিস, যেটা টিউবারাস স্ক্লেরোসিসের সাথে অ্যাসোসিয়েটেড থাকে। এবং টিউবারাস স্ক্লেরোসিস এখানে জাস্ট আমরা দেখে রাখতেছি, পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। যেখানে আপনাদের মাইক্রোফোন গুলো একটু যদি অফ রাখেন। টিউবারাস স্ক্লেরোসিসে যদি ভেন্ট্রিকুলার ভিতরে এরকম লেশন থাকে, তখন আমরা কিন্তু একটাই ডায়াগনোসিস বলতে হবে। ম্যাস লেশনের মতো যদি থাকে, সেগা বা সাবএপেন্ডাইমাল জায়ান্ট সেল অ্যাস্ট্রোসাইটোমা, যেটা টিউবারাস স্ক্লেরোসিসের সাথে অ্যাসোসিয়েটেড। যেমন লিম্ফ্যাঞ্জিওলিওমায়োমাটোসিস যেমন অ্যাসোসিয়েটেড, তেমন সেগাটাও অ্যাসোসিয়েটেড। এবং রেনাল অ্যাঞ্জিওমায়োলাইপোমা এটাও আবার অ্যাসোসিয়েটেড টিউবারাস স্ক্লেরোসিসের সাথে। আমরা জাস্ট দেখে রাখতেছি এই অ্যাসোসিয়েশন গুলো পরীক্ষার জন্য কিছুটা গুরুত্বপূর্ণ, বিশেষ করে টিউবারাস স্ক্লেরোসিস, যেটা লিম্ফ্যাঞ্জিওলিওমায়োমাটোসিসের সাথে একটা অ্যাসোসিয়েশন আছে, এই জন্য এটা মাথায় রাখতে হবে। এটা যদি দেখি, এটাও রেটিকুলার নডুলার মনে হচ্ছে, কিন্তু সিটি কার্ডে যদি দেখি এখানে কিন্তু সিস্টিক লেশন আছে। তার মানে রেটিকুলার নডুলারের একটা ডিফারেন্সিয়াল কিন্তু লিম্ফোসাইটিক ইন্টারস্টিশিয়াল নিউমোনিয়াও হবে। এবং এইটা হচ্ছে ল্যাঙ্গারেনসেল হিস্টোসাইটিসের একটা কেস, যদিও এগুলো আমি নিজে কখনো ডায়াগনোস করতে পারবো না, জাস্ট রাখছি যে এগুলো রেটিকুলার নডুলার শ্যাডো নিয়ে আসতে পারে, যেখানে আমরা ছোট ছোট সিস্টিক লেশন কিন্তু এটাতেও পাচ্ছি, এবং কিছু কিছু জায়গায় সেপ্টাম থিকেনিংও পাচ্ছি। এখন যদি আল্ট্রাসাউন্ডে যাই, এরকম ফাইন্ডিং ইন্টারস্টিশিয়াল প্যাথোলজি, আল্ট্রাসাউন্ডে আমরা নর্মালি যে ট্রান্সভার্স লাইন পাই, যেটা সাউন্ড যেহেতু এয়ারের ভেতর দিয়ে আমরা ইনসোনেট করতে পারি না,
আল্ট্রাসাউন্ড, আচ্ছা আমি একটু এখানে বলি যে আল্ট্রাসাউন্ড কি এয়ারের ভেতর দিয়ে পাস করে কিনা, কেউ কি অ্যান্সার দিবেন? কেউ কি শেয়ার করবেন না? আমি একটা প্রশ্ন করছি, সেটা হচ্ছে যে আল্ট্রাসাউন্ড এয়ারের ভেতর দিয়ে পাস করে কিনা। এখানে আমরা বলতে চাচ্ছি যে আমরা যে, করবে না ভাইয়া, করবে না। ওকে, অন্য কেউ? এর ভিতর দিয়ে তো রিফ্লেকশন হয়, করে না? ওকে, অ্যান্সারটা একটু কমপ্লেক্স। যাই হোক, আল্ট্রাসাউন্ড এয়ার দিয়ে পাস করে, এটা ঠিক আছে, এটা সত্য। এয়ার দিয়ে অবশ্যই পাস করে। আমরা ছোটবেলায় পড়ছি যে কুকুর, তারপরে বাদুড়, এরা আল্ট্রাসাউন্ড প্রডিউস করে এবং এটা এয়ার দিয়েই যায়। কিন্তু আমাদের যেটা রেডিওলজিতে আমরা যে আল্ট্রাসাউন্ড তৈরি করি, আমাদের একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে আল্ট্রাসাউন্ডটা, এই যেটা আমাদের যে জায়গাটা আমরা দেখতে চাচ্ছি তার ভিতরে পাস করাইতে হবে। আমরা এই আল্ট্রাসাউন্ডটা যে এয়ার, যেখানে এয়ার কন্টেইনিং পার্টটাতে পাস করতে পারি না, সেটা রিফ্লেক্ট হয়ে যায়। কারণ এই সফট টিস্যু এবং এয়ারের অ্যাকোয়াস্টিক ইম্পিডেন্স যেটা, এই ডিফারেন্সটা অনেক বেশি। এই জন্য আমরা অ্যাকচুয়ালি মেডিকেলি যে আল্ট্রাসাউন্ডটা প্রডিউস করি প্রব দিয়ে, সেইটা সফট টিস্যু থেকে আল্ট্রাসাউন্ডটা এয়ারের ভেতরে দিতে পারি না। যাবে, যদি আমরা সেরকম কোনো টেকনিক ইউজ করি অবশ্যই যাবে, কিন্তু আমরা আমাদের এখানে যেহেতু দুইটা পার্টের মধ্যে অ্যাকোয়াস্টিক ইম্পিডেন্স অনেক বেশি, ডিফারেন্স অনেক বেশি, আমরা পাস করাইতে পারি না। তার মানে এখানে আসলে আমাদের যে আল্ট্রাসাউন্ড সেটা কিন্তু পাস করতেছে না, কিন্তু অ্যাকচুয়ালি আল্ট্রাসাউন্ড এয়ার দিয়ে যায়, আমরা আমাদের ক্ষেত্রে পারতেছি না। এখন যেহেতু রিফ্লেক্ট হয়ে যাচ্ছে, তার মানে পরের পার্টটা আমরা দেখতে পারবো না। এবং এই প্রবের যে ইন্টারফেস এবং সব, সরি, চেস্ট ওয়ালের সাথে লাংসের ইন্টারফেস, এটার মধ্যে বারবার আল্ট্রাসাউন্ডটা রিফ্লেকশন হবে এবং এই রিফ্লেকশনের একটা ইমেজ আমরা পাবো এ লাইন হিসেবে, যেটা একটা রিভারবেশন আর্টিফ্যাক্ট। এটা নর্মাল। কিন্তু লাংসে যদি কোনো প্যাথোলজি হয়, তখন এই এ লাইনটা আমরা পাবো না, বরং এ লাইনটা রিপ্লেস হবে বি লাইন দিয়ে। বি লাইনের গুরুত্বপূর্ণ ফাইন্ডিং হচ্ছে একটা ইন্টারকোস্টাল স্পেসে দুইয়ের বেশি থাকবে এবং এটা এ লাইনকে রিপ্লেস করবে এবং পুরো ফিল্ড জুড়ে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত থাকবে বি লাইন। এবং বি লাইনটা ইন্ডিকেট করে ইন্টারস্টিশিয়াল কোনো প্যাথোলজি, সেটা ইন্টারস্টিশিয়াল স্পেসে ফ্লুইড জমতে পারে অথবা ইন্টারস্টিশিয়াল স্পেসে থিকেনিং হতে পারে, যেটা আমরা আইএলডি তে দেখছি। তার মানে এই বি লাইনটা আমরা আইএলডি তে পেতে পারি। এবং নন ইউআইপি প্যাটার্ন যখন আমরা দেখছি, নন আইপিএফ, সেখানে কিন্তু কনসলিডেশন একটা পার্ট ছিল, যেটা আমরা আল্ট্রাসাউন্ডে ধরতে পারি। ইফিউশন যদি থাকে, যদিও এগুলো আইএলডি ফিচার না, তবে থাকতে পারে। তো ইফিউশন, কনসলিডেশন আমরা আল্ট্রাসাউন্ডে দেখতে পারি। কনসলিডেশনের ক্ষেত্রে যেটা আমরা এয়ার ব্রঙ্কোগ্রাম, ইকোজেনিক, লিনিয়ার ইকোজেনিক এরিয়াগুলো হচ্ছে এয়ার ব্রঙ্কোগ্রাম। এটাও মেকানিজম একই, এখানে অনেক বেশি রিফ্লেকশনের কারণে আমরা ইকোজেনিক হিসেবে দেখতে পাই এয়ার কন্টেইনিং পার্টটা। ওকে, আমাদের রেটিকুলার নোডিউলার শ্যাডো শেষ, কিছু ডিফারেন্সিয়াল দেখলাম। এরপরে আমরা আগামী দিন থেকে, আগামী দিনে লাং কার্সিনোমা দেখবো। তার আগে আজকে মনে হয় ডিসকাশনটা অনেক লং হয়ে যাচ্ছে। জাস্ট আমি কি কন্টিনিউ করব নাকি আজকে শেষ করব? সলিটারি পালমোনারি নোডিউল, আমার মনে হয় এটা বড় হয়ে গেল। আমি কি কন্টিনিউ করব? এটা কন্টিনিউ করলে আর একটু সময় লাগবে, অথবা আমরা নেক্সট দিনেই ডিসকাস করতে পারি। আমার মনে হয় আজকে অফ করাই ভালো হবে, কারণ অলরেডি আমরা প্রায় 44 মিনিটের মতো ডিসকাস করছি। জি যাক, আমি ভাইয়া। এটা শেষ করি। আমাদের আজকের ডিসকাশন ছিল ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ। ব্রড হেডিং এ এটা ইউআইপি এবং নন ইউআইপি। ইউআইপি হলো সবচেয়ে কমন এবং নন ইউআইপির মধ্যে এনএসআইপি কমন। এর মধ্যে আমরা একটু ডিফারেন্সিয়েট করার চেষ্টা করছি, যেটা নতুন সাটনে আসছে। আমরা যে টেবিলটা দেখলাম, টিপিক্যাল প্যাটার্ন কিছু ছিল, যেমন ব্যাজাল প্রিডোমিনেন্ট, তারপরে সাবপ্লুরাল ইনভলভমেন্ট থাকবে, পেরিফেরাল বা সাবপ্লুরাল লোকেশনে রেটিকুলেশন
ট্রাকশন, ব্রঙ্কিওএক্টেসিস, ব্রঙ্কিয়াল একটেসিস এগুলো থাকবে। হানিকম্বিং টিপিক্যাল প্যাটার্নের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফাইন্ডিং। এবং অন্যান্য যে ফিচারগুলো থাকলে আমরা নন আইপিএফ এর দিকে যাই, সেই ফিচারগুলো এখানে অ্যাবসেন্ট থাকতে হবে, তখনই আমরা টিপিক্যাল বলবো। তারপরে আছে প্রবাবলি ইউআইপি, ইনডিটারমিনেট ইউআইপি এবং নন আইপিএফ। এরপরে আমরা কিছু স্পেসিফিক ফিচার দেখলাম, যেমন কখন আমরা কনসলিডেশন বলবো, কখন গ্রাউন্ড গ্লাস অপাসিটি বলবো। সেকেন্ডারি পালমোনারি লোবিউলটা দেখছি, সেপ্টাল থিকেনিংটা কেমন হতে পারে, নোডিউলার প্যাটার্নটা কেমন হতে পারে, হানি কম্বিংটা কেমন হতে পারে। এরপরে দেখলাম যেহেতু রেটিকুলার নোডিউলার শ্যাডো, আইএলডি ছাড়াও সার্কোইডোসিস, নিউমোকনিওসিস, পালমোনারি ইডেমা, লিম্ফ্যানজাইটিস, কার্সিনোমাটোসা এগুলো বিভিন্ন কারণে রেটিকুলার নোডিউলার শ্যাডো আসতে পারে। ওকে, আমাদের ডিসকাশন আজকে এখানে শেষ করছি। কেউ যদি কিছু অ্যাড করতে চান। ওকে, আমি তাহলে শেষ করি আজকে। সকলকে অসংখ্য ধন্যবাদ। নেক্সট আমরা একটু লাং ম্যাসলেশনের দিকে আমরা ডিসকাস করব। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।